বাংলাদেশের উন্নয়নে $200 মিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র। পাচারের অর্থ ফেরাতে সহায়তা চায় ঢাকা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার, বিকেলে আদালতে নিয়ে রিমান্ড চাইবে পুলিশ। এবং অনেকটাই শান্ত গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল, কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউএসএইড ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর। রোববার অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। এই অর্থ বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার হবে বলে জানানো হয়। এদিকে এত প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের আর্থিক, কারিগরি ও বাণিজ্য বাজার নিয়েও আলোচনা হয়েছে। This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. We're looking at being able to strengthen governance across the country. We're looking at being able to empower youth and making sure that they have the opportunities to be able to grow and lead in this country. এইটা যে চুক্তিটা ছিল ওইটা নতুন করে আরো $200 মিলিয়ন যোগ করা হয়েছে। এইগুলো সব আলাপ হয়েছে, আমরা পরে এগুলো ওদের সাথে আরো ডিটেল আলাপ করব। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে বিকেলে আদালতে তুলে রিমান্ড আবেদন করবে পুলিশ। আদাবর থানার হত্যা মামলায় শনিবার রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তরিকুল ইসলামের রিপোর্ট। গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। আদাবর থানার হত্যা মামলায় তাকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার। 2014 সাল থেকে পরপর 3 বার মেহেরপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফরহাদ হোসেন। 2019 সাল থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই ফুলে ফেঁপে ওঠে ফরহাদ হোসেনের সম্পদের পরিমাণ। 2014 সালের আগে তার সম্পদ যা ছিল এখন তা প্রায় 12 গুণ বেশি। এছাড়া তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামেরও সম্পদ বেড়েছে আগের তুলনায় বেশ কয়েক গুণ। মোহাম্মদ তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। গত 15 বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এজন্য পাচার হওয়া টাকা ফেরাতে দেশগুলোর সাথে যোগাযোগের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও তৎপরতা বাড়াতে হবে। তবে গোটা প্রক্রিয়া বেশ জটিল ও সময় সাপেক্ষ বলেই মত বিশ্লেষকদের। মেহেদী হাসানের রিপোর্ট। শেখ হাসিনার স্বৈরশাসন আমলে অর্থ পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। কালো টাকা সাদা করার সুযোগ থাকা সত্ত্বেও ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছেন রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীরা। এক্ষেত্রে আমদানি রপ্তানি বাণিজ্যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং ছাড়াও হুন্ডিতেও পাচার হয়েছে অর্থ। মোট কত অর্থ পাচার হয়েছে তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই সরকারি বেসরকারি কোনো পর্যায়েই। তবে অর্থনীতি সমিতি বলছে পার্শ্ববর্তী যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে অর্থ পাচারের হার কয়েক গুণ বেশি ছিল। অন এভারেজ কিন্তু আমরা বলেছি যে 50,000 কোটি টাকা পার ইয়ার এটা পাচার হয়। ইন্ডিয়া বলি, পাকিস্তান বলি, শ্রীলঙ্কা বলি, এইসব দেশ থেকেও অর্থ পাচার হয়। কিন্তু বাংলাদেশের যে রেটটা এত বেশি, এই একটা অর্থনীতিতে আসলে এই ধরনের এই ফ্লোটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
টিআইবি বলছে গেল ১.৫ দশকে বছরে ১,৪০,০০০ কোটি থেকে ১,৭৫,০০০ কোটি টাকা পর্যন্ত পাচার হয়েছে। সঠিক পরিসংখ্যান আসলে করা খুবই কঠিন, বিভিন্ন মাধ্যমে অর্থ পাচার হয়। তবে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী বাংলাদেশ থেকে আমাদের বিবেচনায় বছরে কমপক্ষে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হয়। যেসব দেশে অর্থ পাচার হয়েছে সেসব দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করার মাধ্যমেও টাকা ফিরিয়ে আনা সম্ভব। যে দেশে চলে গিয়েছে সেই দেশের আইন কানুন তাদের সঙ্গে যোগাযোগ নেগোসিয়েশন করে একটা অত্যন্ত আমি বলবো শক্তিশালী মিডিয়ার মাধ্যমে এগুলোকে আনা যেতে পারে। যে দেশগুলোতে অর্থ পাচার হয়েছে প্রায় সকল দেশেই কিন্তু এখন জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র, আমরা যেরকম সদস্য রাষ্ট্র, সেই আইনের আওতায় কিন্তু আমাদের সাথে তারা সহযোগিতা করতে, পারস্পরিক আইনি চুক্তি করতে প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক সংস্কার টেকসই না হলে বর্তমান সরকারের পাচার বিরোধী উদ্যোগও শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে আশঙ্কা এই বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চলে সব কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে আশুলিয়ায় এখনও ২০টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ১৮টি কারখানা বন্ধ এবং ২টিতে চলছে সাধারণ ছুটি। এছাড়া শিল্পাঞ্চলের সব কারখানায় সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শুরু হয়েছে উৎপাদন। এদিকে গাজীপুরের সব পোশাক কারখানা থাকায় কারখানায় যোগ দেন শ্রমিকরা। গাজীপুর বা আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে। কারখানা এলাকার নিরাপত্তায় শিল্প পুলিশ ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে যা থাকছে। সড়ক দুর্ঘটনায় গাজীপুরে ৫ জন নিহত, হবিগঞ্জে ছাত্রদল নেতাসহ ২ জনের প্রাণহানি। মিয়ানমারে ঘূর্ণিঝড় ইয়াগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৭৪, এখনো নিখোঁজ ৯০ জন। আবারও আমন্ত্রণ দুপুরের ২১ সংবাদে। গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় হবিগঞ্জে ছাত্রদল নেতা সহ মারা গেছেন ২ জন। পুলিশ জানায় গতরাতে গাজীপুরের কালীগঞ্জ টঙ্গী ঘোড়াশাল সড়কের দেওপাড়ায় কাভার্ড ভ্যানের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নেয়ার পর এক শিশু মারা যায়। দুর্ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হবিগঞ্জের চুনারু ঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জ উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ সরকার ও ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান নিহত হয়েছে। নেত্রকোনা সীমান্তে সক্রিয় চোরাচালান সিন্ডিকেট, শিক্ষার্থীরা জড়াচ্ছে চোরাচালানে। অল্পদিনে সীমান্তের অনেকেই গড়েছেন অঢেল সম্পদ। সিন্ডিকেট সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়ি কোথায় এটা তো আমি বলতে পারি না। তখন তো লোড করে দিয়ে বলছে দেয়ানি ধরো, খালি বলবা রুবেল ভাইয়ের নাম বলবো। পুলিশ বলে আর তো সব কিছু করা লাইন করা নাকি। নেত্রকোনার কলমাকান্দা দুর্গাপুর সীমান্তে গড়ে উঠেছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। অবৈধভাবে দেশে ঢুকছে ভারতীয় চিনি। নিয়মিত এসব পণ্য চোরাই পথে আসায় সরকার হারাচ্ছে শত কোটি টাকার রাজস্ব। তাছাড়া ওই সব এলাকার শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে চোরাচালানে। শুধু তাই নয়, অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে ২০২২ সালে সাবেক ইউপি চেয়ারম্যান সহ অন্তত ৫ খুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছে ২০২২ সালের ৩১ মার্চ রাতে দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর সীমান্তে বাংলাদেশ থেকে সুপারি পাচারের সময় বিজিবি সদস্যর ওপর হামলা করে চোরাকারবারীরা। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে আমিনুল নামে একজন নিহত হয়। ১৯ অক্টোবর দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়রা জানান, হাসিনা সরকার পতনের পর চোরাচালান একটু কমেছে। তবে যারা টাকার পাহাড় গড়েছে তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে তারা। বাবু বিভিন্ন লাইনের টাকা টুকা তুলতো, সারা রাত্রে বাজারে
কেউ কেউ করে ঘুরতো, তার টাকা নাই, সে এখন মনে করেন কোটি কোটি টাকার মালিক। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সিন্ডিকেটের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হইতো। অনেক বাচ্চা আছে ক্লাস 8 পর্যন্ত পড়ছে, 9 এ এসে ভর্তি হয়ে রয়েছে আর স্কুলে আসে নাই। এরকম প্রায় 2 থেকে 250 বাচ্চা আমার স্কুলে এরকম ঘটনা ঘটছে। 4000 3000 টাকা পাওয়ানে তারা লেখাপড়ার দিকে কোনো অগ্রসর নাই। গরিব মানুষ ভাই জানে যে আমরা দেখতেছি গত আগস্ট মাসেও সীমান্তে টাস্কফোর্সের অভিযানে 4000 বস্তা চিনি জব্দ করা হয়েছে। বিজিবি প্রতিনিয়তই অভিযান করতেছে, আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত আছে এবং ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। 5 আগস্ট সরকার পতনের পর সেনাবাহিনী মোতায়েন করায় কমেছে সীমান্তের চোরাচালান। স্থায়ীভাবে চোরাচালান বন্ধে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ চায় সীমান্তের মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক খবর। মিয়ানমারে ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে 74 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 89 জন। ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় প্রায় 2.5 লাখ মানুষ বাস্তুচ্যুত। এছাড়া 65,000-এর বেশি বাড়ি ও 5টি বাঁধ ধ্বংস হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে বিদেশি সহায়তা চেয়েছেন মিয়ানমারের জান্তা প্রধান। গেল সপ্তাহ থেকে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, ফিলিপাইন্সে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ইয়াগি। ঝড়, বন্যা ও ভূমিধসে 5 দেশে প্রাণ গেছে 350 জনের। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশের উন্নয়নে $200 মিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র। পাচারের অর্থ ফেরাতে সহায়তা চায় ঢাকা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার। বিকেলে আদালতে নিয়ে রিমান্ড চাইবে পুলিশ। এবং অনেকটাই শান্ত গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল। কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।